দেখলাম, কোথায় কোথায় থাকলাম, গাড়ির খরচ কেমন, এই সব তথ্য নিয়ে আবার চলে এসেছি প্রকৃতির ডালি সাজিয়ে। আমাদের এবারের ভ্রমণ মূলত নর্থ বেঙ্গল অফবিটস, ঝালং, তারপর ঋষভ, ভায়া লাভা লোলেগাঁও এবং সবশেষে কোলাখাম। রাত 10টা 05 দার্জিলিং মেলে সকাল সকাল এনজেপি নেমে রওনা দিলাম ঝালংয়ের উদ্দেশ্যে। আমাদের আগে থেকেই এনজেপি টু এনজেপি গাড়ি বুক করা ছিল। তোমরা চাইলে এনজেপি স্টেশন থেকেও গাড়ি নিতে পারো, গাড়ি বুকিং ডিটেলস দেওয়া রয়েছে। এনজেপি থেকে ঝালং পৌঁছাতে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে। যাবার পথে যে ভিউ পয়েন্টসগুলো দেখলাম সেগুলো হলো গাজলডোবা ভিউ পয়েন্ট, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে সাফারি করার জন্য জিপ গাড়ির টিকিট মূর্তি থেকে পাওয়া যায়। ঝালং ভিউ পয়েন্ট। এরপর আমরা চলে আসি ডালগাঁও ভিউ পয়েন্ট। এই জায়গাটা বড্ড সুন্দর। জলঢাকা ভিউ পয়েন্ট। বর্ষাকালে এখানে জলের স্রোত থাকে দেখবার মতো। এই নদীটা পার হয়েই এই পাহাড়টা পড়ে ভুটানের মধ্যে। প্যারেন ভিউ পয়েন্ট। আর সবশেষে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট। এখানকার পাথরটা আসলে আপেলের আকারের, তাই এই নাম। এই ভিউ পয়েন্ট দেখবার পরই আমরা রওনা দিই আমাদের হোমস্টের উদ্দেশ্যে। ঝালংয়ে আমাদের থাকার আস্তানা ছিল গ্রিন আইল্যান্ড রিসর্ট। এইটা হচ্ছে ডাইনিং হল। বিভিন্ন দামের রুমস অ্যাভেলেবেল। এগুলোতে পরিবার নিয়ে আসলে বা অনেকে আসলে ভালো হবে। এইখানে আরেকটি আছে টাইগার। এক একটা ঘরের এক একটা নাম দিয়েছে। এখানে রাইনো বা ডিয়ার রুম নিলে ফুড আর লজিং পার হেড 1600 টাকা করে খরচ হবে। অন্য রুমস নিতে চাইলে কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া রইল। সামনেই বয়ে চলেছে জলঢাকা নদী। শব্দ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তাই বলা যায় জলঢাকা নদীর পাড়েই অবস্থিত এই গ্রিন আইল্যান্ড রিসর্ট। এবার চলো তোমাদের ঘরটা দেখাই। 2টো বেড, 4 জন ইজিলি থাকতে পারবে। এই হচ্ছে বারান্দা, আর ওই হচ্ছে জলঢাকা নদী। পাহাড়ে ঝুপ করে সন্ধ্যা নামে, সন্ধ্যা রাত হয়। এবার আমাদের ঝালং ছেড়ে যাবার পালা। ঝালংয়ের শেষ প্রান্ত বিন্দু রিভার ড্যাম, যেটা ভুটান সীমান্তে পড়ে।
সেটা দেখেই রওনা দেব ঋষভের পথে। ওইখানে সকালে ময়ূর দেখেছিলাম। ঝালংয়ে এলে আসতেই হবে বিন্দু ব্যারেজে। সকালের আলোয় বিন্দু ব্যারেজের জলে যে সাত রং দেখলাম তা এক হঠাৎ প্রাপ্তি ছিল। ভুটান বর্ডারের পাশে পাহাড় কোলে সুন্দর ছোট্ট একটি গ্রাম বিন্দু। এই গ্রামে জল ঢাকা নদীর উপর বিন্দু ড্যাম একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ। এটি একটি সুন্দর পিকনিক স্পটও বটে। যদি কিছু কেনাকাটা করতে চাও অবশ্যই এখান থেকে কিনো। এত সস্তায় ভালো জিনিস কিন্তু এই ট্যুরের আর কোথাও পাবে না। এর পরের গন্তব্য ছিল সামসিং। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের পূর্ব দিকে 3000 ফিট উচ্চতায় অবস্থিত একটি সুন্দর শান্ত গ্রাম সামসিং। এখানে পিকনিক স্পটও আছে। আমাদের এর পরের গন্তব্য ছিল রকি আইল্যান্ড। রকি আইল্যান্ডের এমন নামকরণের পিছনে আইল্যান্ড শব্দটার কোনো যোগ নেই। এখানে বিভিন্ন আকৃতির পাথরের মধ্যে দিয়ে বয়ে চলা মূর্তি নদী প্রকৃতির সৌন্দর্যকে অপরূপ করে তুলেছে। এবার শাখাম ফরেস্টের মধ্যে দিয়ে আমরা চললাম নেওড়া ভ্যালি 1 and 2 ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এরপর আমরা পৌঁছে গেলাম গরুবাথান। চেল নদীর পূর্ব তীরে অবস্থিত গরুবাথান একটি জনপ্রিয় পর্যটন স্থান ও পিকনিক স্পট। চেল নদীতে তখন গোধূলি নামছে। অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। চা বাগানে গোধূলি নেমেছে। রাস্তার দুই ধারের চা বাগান দেখতে দেখতে আমরা চললাম ঋষভের উদ্দেশ্যে। পথে যেতে পড়ল পাপড়খেতি ভিউ পয়েন্ট। ঋষভ ভিউ পয়েন্ট। ঋষভ ভিউ পয়েন্টের উল্টো দিকেই অনেক হোমস্টে আছে। এই রাস্তা ধরেই আমরা চললাম আমাদের হোমস্টে প্যারাডাইজ হোমস্টের দিকে। ডান দিকের রাস্তাটা উঠে গেছে আমাদের হোমস্টের দিকে এবং বাঁদিকের রাস্তাটায় আরও অনেক হোমস্টে আছে, যেমন ইয়াংকি ভিলেজ রিট্রিট। ডেসক্রিপশন বক্সে সমস্ত নাম্বার দেওয়া রইল। এই হচ্ছে আমাদের প্যারাডাইজ হোমস্টে। এখানে বলে রাখি, আমাদের গাড়ি বুকিং পার ডে 3500 টাকা করে এই হোমস্টের মাধ্যমেই বুক করেছিলাম। 4 সিটার একটা ওয়াগনার দেওয়া হয়েছিল। খাওয়ার জায়গা। এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমস। আমরাও কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমসে আছি। নিচের ঘরে থাকা যায়, কিন্তু নিচের ঘরে থাকলে ভিউটা অত ভালো হয়তো পাবে না। সুন্দর করে সাজানো গোছানো এই হোমস্টে। বাজেট ফ্রেন্ডলি কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে চাইলে এটি বুক করতেই পারো। আমরা এই ঘরটা এবং এই ঘরটা, এই দুটো ঘরে ছিলাম। কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে, নইলে এখান থেকেই দেখা যায়। দিয়ে নিচে নেমে এখানে আবার একটা বনফায়ারের জায়গা, এখানে দোলনা আছে। এটা একটা নিজেই ভিউ পয়েন্ট, খেতেও পারবে এখানে বসে। এখানে আমরা খুব ভালো থেকেছি, তবে সিলভান হোমস্টেতেও থাকতে পারো।
ডিসেম্বরের 29-এ রাতের উষ্ণতা ছিল 4 ডিগ্রি। হ্যালো, গুড মর্নিং। পাহাড়ে এসে যদি একটু পায়ে হেঁটে না ঘুরি, পাহাড় যেন মনে বসে না। এই পথেই পাহাড়ি ফার্নের জঙ্গল দেখতে দেখতে আমরা চললাম টিফিনদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ঋষভ ভিউ পয়েন্ট থেকে 2 কিলোমিটার মতো হাঁটা পথ বা ট্রেকিং করে যেতে হয় এই টিফিনদারা। এরপর ফিরে এসে ব্রেকফাস্ট করে আমরা চললাম আজকের স্টে কোলাখামের পথে। যাবার পথে প্রথমেই পড়ল ঋষভ পাইন ফরেস্ট। পাইন গাছের সঙ্গে সকালের রোদ খেলা করছিল। এরপর আমরা দেখে নিলাম লাভা পাইন ফরেস্ট। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। লাভা পাইন ফরেস্টের নিচেই লাভা ভিউ পয়েন্ট। আজকের লাস্ট টুরিস্ট স্পট ছিল লাভা মনাস্ট্রি। ইট আর পাথর দিয়ে তৈরি এই মনাস্টারিটি তিব্বতীয় শিল্পের একটি ভালো নিদর্শন। 1990 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। লাভা মনাস্ট্রি দেখে আমরা রওনা হলাম কোলাখামের পথে। কোলাখাম যাওয়ার এই রাস্তাটা বরাবরই খারাপ। আমাদের ছোট্ট সফরের শেষ গন্তব্য ছিল কোলাখাম। কোলাখাম কালিম্পং জেলার অন্তর্গত 6500 ফিট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। এখানে আমাদের হোমস্টের নাম ক্যাসেরো কোলাখাম। এখানে লেটুসের চাষ করা হয়েছে আর বিভিন্ন রকমের গাছপালা দিয়ে ঘেরা এই হোমস্টে। বনফায়ারের জায়গা ওইদিকে। ওই অ্যাটিক রুম আমাদের। এখানে বলে রাখি, নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ক্যাসেরোর অনেক হোমস্টে আছে। এবার তোমাদের দেখাবো আমাদের কটেজের রুমগুলো। সুন্দর সবুজ গালিচা বিছানো। বিভিন্ন রকমের গাছ রাখা। আর এই হচ্ছে ওপেন বারান্দা, সামনে এই ভিউ। দুধটা শুকাতে দেওয়া। এই হচ্ছে আমাদের রুম। চলো দেখিয়ে দিই রুমটা। এটা আসলে একটা অ্যাটিক রুম। 4 জনের ফ্যামিলি এলে দিব্যি এখানে থাকা যাবে। এখানে সিঁড়ি দিয়ে উঠে 2 জন থাকার মতো একটা বিছানা আছে।
ছোট্ট চিলেকোঠার ওই জানালা দিয়ে আমি পাহাড়ের ঘ্রাণ নিয়েছিলাম রাতে। এখানে সন্ধেবেলার গল্পটাও ভালোই জমবে। চলেন আমাদের সুন্দর একটা ঝাড়বাতি লাগিয়েছে। চলো এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ছোট আয়না, এখানে রাখার জায়গা। এখানে পার হেড ফুড অ্যান্ড লজিং নিয়ে 1200 টাকা করে পড়েছিল। সব মিলিয়ে সুন্দর। গুড মর্নিং। ক্যাসেরো কোলাখামের উল্টো দিকেই সিন্ডিকেটের এই গাড়ি বুকিং কাউন্টার। ছোট গাড়ি 800 টাকা এবং বড় গাড়ি 1000 টাকা করে ছাঙ্গি ফলসে যাওয়ার জন্যে এখানের থেকে গাড়ি বুক করতে হয়। এই রকম টাইপের জিপ গাড়ি ছাঙ্গে ফলসে যায়। তোমরা প্রাইভেট গাড়িতে কোনোভাবেই ছাঙ্গে ফলসে যেতে পারবে না, একজন গেলেও কিন্তু এই গাড়িতেই যেতে হবে। হাই, এখন আমরা চলেছি ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। সঙ্গে মা আছে, বাবাও আছে, সবাই হাঁটবে এই পথ। পথ পেয়ে আসছেন। বাবা আমাদের ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছে। এই লাঠি হচ্ছে সঙ্গী। ছাঙ্গে ফলস, যার জন্য এত পরিশ্রম। 1 কিলোমিটার মতো পথ ট্রেকিং করে প্রায় 330টা স্টেপ পেরিয়ে প্রায় পৌঁছে গিয়েছি। এই কটা সিঁড়ি পার করলেই পৌঁছে যাব ফলস। নিজেদের কিছু সুন্দর মুহূর্ত ধরে রাখলাম। Me and my superstar. এই যে এত পথ হেঁটে এলে, তোমার কি খুব কষ্ট হয়েছে? নামলাম তো, নামার সময় তেমন কষ্ট হয়নি। সাবধানে নামলেই এবং ধীরে ধীরে নামলেই প্রয়োজনে মাঝে মাঝে বিশ্রাম নিয়েও নামা যায়। যার দরকার সেই বিশ্রামটা নেবে এবং তাতেই তার সুবিধা হবে। নামতে কোনো কষ্ট নেই বললেই হয়। তো এখন উঠবার সময় কেমন লাগবে তা তো এখন বলতে পারবো না। তো সবাই দেখে নিলে তো যে বাবা মা সবাই কিন্তু সুন্দর সুস্থভাবে নেমেছে। তো সবাই আসতে পারো এবং বয়স্কদের নিয়েও আসতে পারো। হ্যাঁ, কেমন লাগলো? বেশ ভালো। প্রথমে একটু ভয় পেয়েছিলাম, সবাই যেমন ভয় দেখিয়ে দিয়েছিল। তারপর নামতে নামতে দেখলাম, এসে যখন পৌঁছালাম একটু কিছুই না, রেস্ট করে করে নামতে। পাহাড়ি লতা, পাহাড়ি ফুল, পাহাড়ি ফল আর চা বাগানের গন্ধ নিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। আবার অপেক্ষা পরের বারের, আবার অপেক্ষা পাহাড়ে আসার। ততক্ষণ অবধি বাই বাই।